ক্যালকাটা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসার যে মামলা ছিল সেই মামলাতে ভোট পরবর্তী হিংসার যে তদন্তভার সেই তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে এবং এসআইটির হাতে তুলে দিয়েছে। অর্থাৎ সিট গঠন করা হবে এবং সিবিআই এই গোটা তদন্তটা করবে এবং এই গোটা তদন্তটা হবে হাইকোর্টের পর্যবেক্ষণে, কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন হবে। এখন আজকের এই রায়ের পরে আজকের এই রায় আসলে বাংলার কাছে একটি লজ্জার দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তার কারণ কি? দেখুন, সিবিআই যেমন ইনভেস্টিগেশন করতে পারে তেমনভাবেই রাজ্যের বুকে সিআইডি ইনভেস্টিগেট করতে পারে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেমন হিউম্যান রাইটস প্রোটেকশনের জন্য বিভিন্ন রকমের কাজ করতে পারে, তেমনভাবেই স্টেট হিউম্যান রাইটস কমিশনও কাজ করতে পারে। রাজ্যের পুলিশও মানুষকে রক্ষা করবার জন্য কাজ করতে পারে। কিন্তু আনফর্চুনেটলি আজকে আমরা দেখলাম যে হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট না রাজ্যের মানবাধিকার কমিশনের ওপর ভরসা রাখতে পারলো, স্টেট হিউম্যান রাইটস কমিশনের ওপর ভরসা রাখতে পারলেন। রাজ্যের হাইকোর্ট না সিআইডির ওপরে ভরসা রাখতে পারলেন, রাজ্যের হাইকোর্ট না বাংলার পুলিশের ওপর ভরসা রাখতে পারলেন। অর্থাৎ এই সরকারের আমলে আসলে যে সিআইডি এবং তার সাথে সাথে স্টেট হিউম্যান রাইটস কমিশন, পুলিশ প্রশাসন সবটাই যে কার্যত বায়াসড হয়ে গেছে সেটা আজকে আবারও প্রমাণিত হয়ে গেল। আজকের যে অর্ডার তার 97 নম্বর পয়েন্টে হাইকোর্ট যে কথা বলেছেন সে কথা রাজ্যবাসীর কাছে লজ্জার একটি কথা। হাইকোর্ট বলছেন, হোয়াট ইজ ভেরি সিরিয়াস দ্যাট দ্য স্টেট হ্যাজ নট রেসপন্স টু দ্য অ্যালেজড অফেন্স অফ মার্ডার অ্যান্ড রেপ। অর্থাৎ মার্ডার এবং রেপের মতো হিনিয়াস ক্রাইম, সেই সমস্ত ক্রাইম হওয়ার পরেও রাজ্যের সরকার বা রাজ্যের প্রশাসন কোনো রকমভাবে কোনো রেসপন্ড করেননি। দেখুন, একটা বিষয় আজকে দেখলাম, জ্যোতিপ্রিয় মল্লিক আজকে বলেছেন যে এই যে এনএইচআরসির যে রিপোর্ট ছিল, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্ট ছিল, যে রিপোর্টে ক্রিমিনাল বলা হয়েছিল, নটোরিয়াস ক্রিমিনাল বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীদেরকে, জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন যে তৃণমূল কংগ্রেসের এই নেতামন্ত্রীদের বিরুদ্ধে একটা এফআইআর বা একটা জিডিও বা বাংলার কোনো থানায় নেই। এখন মজার বিষয় হচ্ছে, ধরুন শওকত মোল্লার নামে কোনো এফআইআর যদি জীবনতলা থানায় করা হয়, জীবনতলা থানা যদি সেই এফআইআরকে গ্রহণ করে, তাহলে জীবনতলা থানা কার্যত মরণতলা থানায় পরিণত হয়ে যাবে। জ্যোতিপ্রিয় মল্লিক আজকে ইনোসেন্ট সাজতে চাইছেন, কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিক ক্ষমতায় আসবার পরে বলেছিলেন যে সিপিআইএমকে সাপের মতো পিটিয়ে মারতে হয়, সিপিআইএম এর বাড়িতে কাউকে বিয়ে দেবেন না, সিপিআইএম এর লোকজনের সাথে এক বেঞ্চে বসে চা খাবেন না, এই কথা বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আজকের দিনে দাঁড়িয়ে হাইকোর্টের এই অর্ডারের পরে কার্যত এটা প্রুফ হয়ে গেল যে ভোট পরবর্তী হিংসা এ বাংলার বুকে হয়েছে। তার সাথে সাথে এটাও ঠিক যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কমিটি নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে, যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কমিটির মেম্বার যারা, তারা বায়াসড হিসেবে কাজ করেছেন। কিন্তু কোন তৃণমূল কংগ্রেস আজকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নিয়ে প্রশ্ন তুলছে? যারা রাজ্যের বুকে স্টেট হিউম্যান রাইটস কমিশনের মাথায় যাকে বসিয়ে রেখে দিয়েছেন, যে রিটায়ার্ড জাজকে বসিয়ে রেখে দিয়েছেন, তার সাথে ববি হাকিমের ছবি দেখা গিয়েছিল। আর সেই ছবি সামনে আসবার পরে যিনি নারদা মামলা থেকে কার্যত সরে দাঁড়িয়েছিলেন, যিনি তৃণমূল কংগ্রেসের প্রতি বায়াস ছিলেন, সেই সময়তে সংবাদপত্রে আমরা কার্যত সবাই দেখেছিলাম, তিনি রিটায়ার্ড হওয়ার পরবর্তী সময়তেই স্টেট হিউম্যান রাইটস কমিশনের মাথায় তাকে বসিয়ে দেওয়া হয়েছিল। দেখুন, সবচাইতে দুর্ভাগ্যজনক, ভোট পরবর্তী হিংসায় মানুষের বেঁচে থাকবার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। রাইট টু লাইফ, কনস্টিটিউশনের কার্যত মূল কথা রাইট টু লাইফ আন্ডার আর্টিকেল 21, সেই আর্টিকেল 21কে ইনফ্রিঞ্জ করা হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো আমারও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভোট দিয়েছেন তিনি তারও মুখ্যমন্ত্রী, যারা ভোট দেননি তিনি তারও মুখ্যমন্ত্রী। তাহলে রাজ্যের সরকার আজকে কাদের ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে চাইছে? রাজ্যবাসীর ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে চাইছে, রাজ্যের সাধারণ মানুষের ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে চাইছে, নাকি তৃণমূল কংগ্রেসের ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে চাইছে? আজকে দেখলাম তৃণমূল কংগ্রেসের অনেক মুখপাত্ররা বলেছেন যে ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট লিস্টের মধ্যে থাকে, সুতরাং এটি স্টেটের কনসার্ন সাবজেক্ট। তাহলে এই প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবে ওঠে যে সংবিধান তো তৈরি হয়ে চলে এসছে 1950 সাল থেকে, তাহলে 1950 সাল থেকেই এই যে স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, এই স্টেট লিস্টের মধ্যে তো 1950 সাল থেকেই ল অ্যান্ড অর্ডার ছিল। তাহলে বামফ্রন্ট যে সময় সরকারে ছিল
সেই সময়তে যখন কোনো ঘটনা ঘটতো তাহলে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কেন সিবিআই ইনভেস্টিগেশনের কথা বলতেন? সেই সময় যে কোনো ঘটনা ঘটলেই মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই ইনভেস্টিগেশনের কথা বলতেন। তাহলে সেই সময় কি ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট ছিল না? অবশ্যই ল অ্যান্ড অর্ডার সেই সময়তেও স্টেট সাবজেক্ট ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবচাইতে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এটাই যে রাজ্যের যে পুলিশ, রাজ্যের যে সিআইডি, রাজ্যের যে হিউম্যান রাইটস কমিশন, আদালত এই তিনটি বডির ওপর ভরসাই রাখতে পারল না। এখানে আরও একটা পয়েন্ট আমাদের উল্লেখ করা উচিত যে কোর্ট সিবিআই তদন্তের সাথে সাথে যে কথা বলেছেন, কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হবে। এখন থেকে ঠিক 24 ঘন্টা আগে মাদ্রাজ হাইকোর্ট একটি ল্যান্ডমার্ক জাজমেন্টে বলেছেন এই যে সিবিআইকে বলা হয় যে খাঁচায় বন্দি তোতা পাখি, যে সিবিআইকে যা বলা হয় সিবিআই কার্যত তাই বলে তাই করে, অর্থাৎ পলিটিক্যাল পার্টির দ্বারা সিবিআই পরিচালিত হয়। মাদ্রাজ হাইকোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছে যে সিবিআই এর জন্য সেপারেট ল বানানো হোক এবং সিবিআই কিভাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে সেই বিষয়ে দেখভাল করবার জন্য, সেই বিষয়ে ভাবনা চিন্তা করবার জন্য। আর তার থেকে মাত্র 24 ঘন্টার মধ্যে ক্যালকাটা হাইকোর্ট বললেন সিবিআই ইনভেস্টিগেশন দিচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু এই গোটা ইনভেস্টিগেশনটার তদারকি করবেন বা এই গোটা ইনভেস্টিগেশনটা হবে হাইকোর্টের অবজারভেশনে, কোর্ট মনিটরিং এর মধ্যে। 2013 সালে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন সারদার মামলা করেছিলেন, সারদার মামলায় যখন সিবিআই তদন্ত চেয়ে মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে, তখনও সেই সময়তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য চেয়েছিলেন যে কোর্ট মনিটরিং সিবিআই করা হোক। যদি কোর্ট মনিটরিং সিবিআই সেই সময়তে হতো তাহলে সারদা তদন্তের একটা হেস্তনেস্ত অন্তত ঠিক হয়ে যেত। তাই সেই কারণে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্ট সাবমিট হয়েছিল সেই রিপোর্টের ভিত্তিতে ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসার সমস্ত মামলায় যেগুলো গুরুতর মামলা লাইক খুন, ধর্ষণ, এই সমস্ত বিষয়ে যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন করবে সিবিআই। আর অন্যান্য যে সমস্ত মামলা রয়েছে সেই মামলার ইনভেস্টিগেশন করবে এসআইটি এবং গোটাটাই হবে কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন। দেখুন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে কমিটি ছিল সেই কমিটি যে কাজ করেছে সেই কাজ যে নিরপেক্ষভাবে হয়নি বা বায়াসড হয়েছে, এই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, এই নিয়ে প্রচুর অভিযোগ এসছে। কিন্তু যে বিষয়টা কার্যত সবার দৃষ্টি থেকে এড়িয়ে চলে গেছে যে কলকাতা হাইকোর্ট কেন স্টেট হিউম্যান রাইটস কমিশনকে টপকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে যেতে বাধ্য হলেন, কলকাতা হাইকোর্ট কেন সিআইডি টপকে সিবিআই এর কাছে যেতে বাধ্য হলেন, কেন কলকাতা হাইকোর্টকে এই কথা আজকে বলতে হলো যে বাংলার পুলিশ প্রশাসন খুন ধর্ষণের মতো ঘটনাতেও সদর্থক কোনো ভূমিকা পালন করেনি। তার কারণ সিআইডি হতে পারে, স্টেট হিউম্যান রাইটস কমিশন হতে পারে বা রাজ্য পুলিশ হতে পারে, তিনটে বডিকেই কার্যত এই রাজ্যের সরকার বিকলঙ্গ করে রেখে দিয়েছে। সবাই ভালো থাকবে।